ঘটনাটা আমি ভুলতে পারিনি। বোধহয় ভোলা যায় না বলেই আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে, সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো। আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন অনিস দেবের লেখা ঠিক 10টায় ট্রেন এসেছিল। আর গল্প শুনতে শুনতে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একবার সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এরকম গল্প আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি। তাহলে দেরি না করে চলো শোনা যাক। স্টেশনটার নাম সাতবহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, তবে তাতে কোনো অসুবিধা নেই। সেলসে লাইনে কাজ করি, নাম না জানা বিভিন্ন জায়গায় চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্য রকমের মজা রয়েছে। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটির কাজ হলো মশা, মাছি, পোকা, মাকড় সব তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতন। ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দতর তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড বাঁধিয়ে দেয় যে মশা, মাছি, পোকা, মাকড় সেসব শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝিও না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরে থাকা বিভিন্ন ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেইটুকুই আমাদের কোম্পানির এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমো, বারডিহি আর ডেহেরি অনসন এই বেলটা আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাকটিভ। তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গিয়েছিলাম গোমো জংশন। সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা সাড়ে 9টা নাগাদ পৌঁছে গেছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি। কে জানে, কপালটাই বোধহয় খারাপ ছিল। তাই দিন 3 পরই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেহরি অনসন প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার। কিন্তু টিকটিক করে চলা গদাই লস্করি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেট করে পৌঁছবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরে অন্ধকার হয়ে গেল। মাঠঘাট, ওমের ক্ষেত যা কিছু দেখলাম সব মুছে গেল। গারওয়ারা রোড জংশন পেরোতেই আমার একটু তন্দ্রা মতন এসেছিল। হঠাৎই কোমরে আটা পেজারোটা পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটাকে চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানির জরুরি ভিত্তিক 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ ছেড়ে তারপর যেন আমি ডেহরি অনসন রওনা হই। ইলেকট্রনিক্স কমে যে বিরক্তিকর হয়ে উঠেছে পেজার এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। শীতের সন্ধ্যায় প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঘুমোবো বা ঝিমোবো তার উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য প্রলোভনও উঁকে দিচ্ছে আমার মনে, কারণ 25 পিস যন্ত্রের বিক্রির কমিশন নিতান্ত ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সেই হদিশও পাওয়া গেল পেজারোতে।
এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে বার তিনেক ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশন সাতবহিনী। অগত্যা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবহিনীতে। সাত বোনের কোনো কাহিনী থেকে এই স্টেশনের নাম হয়তো রাখা হয়েছে কিনা কে জানে। তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দায়। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের তৈরি ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে আইএস বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল। ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই। তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবহিনীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল। দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে শুধুই আধার, তার ফাঁক ফোকরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি। আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসলো, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটার অন্দমহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের ওপরে খানিকটা দূরে একটা ছোট ঘর গোছের ব্যাপার চোখে পড়ল। বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়াটা দরকার, নইলে এই ঠান্ডায় নিঘা স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাতের পায়ের জোড়গুলো প্রায় অকেজো হওয়ার জোগাড়। গায়ের জোর নয়, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বারবার তেনজিং আর হিলারির কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। এমন সময়ে গাঢ় অন্ধকারে আড়ালে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি, কারণ তার সারা শরীরটা কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কমবন্ধের মতন। তবে মাথার কাছটায় সামান্য ফাঁকা লক্ষ্য করলাম। ফাঁকের ভিতরে দুটো চোখ স্পষ্ট জ্বলজ্বল করছে। আমি থমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটা? কাহা যাওগে মহারাজ? জড়ানো ভারী গলায় কমন্ত প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকেও বোঝালাম যে আমি বারডিহি ফিরে যেতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15 আগে কোনো ট্রেন নেই, কারণ ডেরিয়নসন বারডিহি প্যাসেঞ্জার ওই সময় সাতবহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, কোই বাত নেই, রাতটা মাস্টারজির কামরায় থেকে যান। আমি যেন নিমন্ত্রণের অপেক্ষায় ছিলাম। সুতরাং আরই এক মুহূর্ত নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনই বিচিত্র ঘরে 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো না কেন সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভিতর ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। আজও মনে পড়ে, ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম।
কিন্তু পোড় খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসে অবাক ভাবটাকে চট করে সামলে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্দরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10 বাই 15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বে প্রায় গা ঘেঁষে ঝুলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের ওপর দিকটা থাকায় ঘরের মেঝেতে আর দেওয়ালে ফ্যানটার বিচিত্র ছায়া পড়েছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের উপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরের জানালা দুটো, কিন্তু ঠান্ডার জন্যই দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাদিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, তাহার একদিকে একটি সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার। তার পাশেই একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর টরে টক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ঢাই করা রয়েছে, তার মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের প্রায় শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়ানো টেলিফোন। চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে এটা কখনো বেজে উঠেছে বলে। টেবিলের এপাশে আরও 2টো চেয়ার, কাঠ, পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তপ্তি মারা। তারই একটার হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিনপিন করে শব্দ হচ্ছে। ঘরে 3 জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে, आइए साहब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगा। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করে চলেছে। দিনে না হোক, অন্তত রাতের বেলায়। নইলে আমাকে দেখা মাত্র ট্রেন সময় মতন এসে যাবে এই কথা ঘোষণা করার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতে বেশ খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখেই। আগেই বলেছি, ভূতের ওপর আমার বিন্দু মাত্র আস্থা নেই, আর এই 3 জনকে দেখেই মোটেই চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3 জনেরই পোশাক আশাক একেবারে 3 রকমের। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3 জনের শিক্ষা, দীক্ষা, রুচি, সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3 জন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। আরে ইধার তো আগে রে ভাই। প্রথম জন, যিনি আমাকে অভ্যর্থনা করে জানিয়েছিলেন, হঠাৎই টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ তিনি বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ে তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের উপর ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উকি মারছে দোমড়ানো কচকানো একটা রুমাল, আর 2 আঙ্গুল ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলা মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের ওপর কাঁচা পাকা ছাটা গোঁফ, ভুরু জোড়া প্রায় কফিরই আত্মীয়। মাথার যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকমের ইন্দ্রলোপ। মাস্টারজি শব্দ না করে নাক টানলেন কয়েকবার, তারপরে পকেটে রুমাল দিয়ে নাকটি বাগিয়ে কষা করে দিলেন 2 বার ঝাড়া।
রুমাল পকেটে রেখে সিগারেটে দুটো টান দিয়ে একটু সামনে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, বসুন, ওই চেয়ারটায় বসুন। হাতের কম্বল ঝোলানো চেয়ারটিকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতে সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডা শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছা করছিল, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না, একথা ভেবে চুপ রইলাম। ঠিক তখনই ঘরের বাকি দুজন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে দুজন। বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়ছে টেবিলে, মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কলি কামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রঙের, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। দু আঙুলের টিপে ধরা একটা বিড়ি শেষ টান দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু তৃতীয় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতন। ফর্সা সুন্দর মুখে অভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোঁফ কামানো, বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো দুটো পাথরের আংটি, আর কপালের বাদিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তারপর এই অদ্ভুত ঘরে এই তিনজন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে। কিন্তু উপায় কি? রাতটা চারজনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরলাম। সিগারেটে শুকচান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি। এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছর সেলসের চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? না বাবা, সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসি হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটাকে টেবিলে রাখা একটা ভাঙা স্ট্রেতে গুজে দিয়ে বললেন, অবাক হওয়ার কিছু নেই। প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ একটু এক্সপার্ট হয়ে গিয়েছে। তা কি বিক্রি করেন আপনি? আমি এবার একটু উৎসাহ পেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথাটা বললাম। ভাবলাম, যাগে আমার যন্ত্রের গুণপনা জাহির করে ঘন্টা 3-4 কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁ দিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, হো, আমিও এক সময় এই লাইনে ছিলাম। সোলার ল্যান্টার্ন মানে সৌর লন্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়ালাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না করলেন। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘটাংঘট শব্দতলের ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপর বিশাল পাখা দুটো দুলে উঠলে পাশ ওপাশ। তার ব্লেডের ছায়া ঘরেতে মেঝেতে জীবন্ত প্রাণীর মতন নড়তে লাগলো।
ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহু দূর থেকে ভেসে এলো, আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশনে থ্রু ট্রেন পাস করাতে গেলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গেই বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে? কে আবার? জগমোহন? গোপের ফাঁকে হেসে বললেন মাস্টারজি। আমার পোর্টার। ভদ্রলোকের দিকে আশ্চর্য ক্ষমতা, না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কম্বন্ধ, আর এখন আমার ডান দিকে যুবতু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনো আঁচ করতে পারেনি। প্রায় সঙ্গে সঙ্গে হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে জোরে নাক ঝেড়ে বললেন, এই হলো রামাইয়া, গ্যাংম্যান, মানে একসময় গ্যাংম্যান ছিল। বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছে। কাছাকাছি ঝুপড়িতে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে চলে আসে, এই বীরজু বাবুর মতন। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক জোর করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আগে আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে থাকে, আর মাঝে মাঝে সিগারেটও। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালিয়ে নিচ্ছিলাম। শুধু রামাইয়া নীরবের মতন দাঁড়িয়ে রইল। ওর কমল ঘিরে মশার দল পিনপিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভরুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত ঘড়িটার দিকে দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, এর মধ্যেই ঘড়ি দেখছেন? আপনার ট্রেন তো সেই সকালে। ব্রিজমোহন শ্রীবাস্তব হাসলেন সেই কথা শুনে। বললেন, এরই মধ্যে বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না। আমাদের ট্রেন আসবে সে রাত 10টায়। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী কি আর কেউ রয়েছেন? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন? একটা শীতের ঢেউ পাক খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছিলেন, হাসছিলেন, তখন সব কিছু ঠিকঠাক মনে হলেও ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো কেমন যেন মরা কই মাছের মতন, তীক্ষ্ণ অথচ প্রাণহীন। হঠাৎ আমার কোমরের কাছ থেকে পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টারে। শ্রীবাস্তব ও মাস্টারজি প্রায় একসঙ্গেই বলে উঠলেন, কি কি পেজার নাকি? পেজার পেজার নাকি এটা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠেছে পেজারে। বহু চেষ্টা করেও ওই অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপারে আমার ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো মতে ওর দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু উনি গলা খাঁকড়ি দিয়ে বললেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি কখন যে কি করে বসে,
কোনো বিশ্বাস নেই, তবে ওই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার কথা। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটাকে আবার গুজে রাখলাম কোমরে। রামাইয়া ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোটকা গন্ধটা নাকের কাছে এসে ঝাপটা মারল। আমার গা গুলিয়ে এলো। অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছে, ট্রেনের জন্য নয়। অবশ্য মাস্টারজির ট্রেন ধরারও কথা নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করে বললেন, উফ, মশার চেয়ে বিরক্তিকর আর কিচ্ছু নেই। গায়ে কামড় না বসিও যদি আশেপাশে ওড়ে, উফ, তাহলে বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতো পেয়ে একেবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে দিলাম আর বের করে নিলাম যন্ত্রটাকে। কে বলতে পারে, যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো ওই একটা করে কিনেও ফেলতে পারেন। আর তাছাড়া কোম্পানির খানিকটা প্রচারও তো হবেই। একটা আইএস মাস্টারজি টেবিলে রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে 7 কাহন বক্তৃতা শুরু করলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই এর অ্যাকশান দেখতে পাবেন। এই ঘরের সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটে ধোঁয়া ছেড়ে বার কয়েকবার নাক টানলেন। ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখেই কৌতুক। সেটা আমার আইএসের প্রতি তাচ্ছিল্য কিনা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধে হয় না, তবু আপনি যখন বলছেন তখন চালু করুন। শীত টিত ভুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টে মেন্স কার্ডের প্ল্যাগটা গুঁজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএসের সুইচ অন করে দিলাম। সুইচ অন করতেই বিপর্যয়টা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্ট্রাসনিকের প্রকোপে পিনপিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করেছিল ঠিকই, তবে বাকি 3 জন মানুষও অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ারে উঠে লাফিয়ে উঠলেন। দুকানে আঙ্গুল ঠেসে দিয়ে মুখে বিকৃত করে চিৎকার করে উঠলেন, बंद कीजिए, बंद कीजिए, साहब बंद कीजिए, वो शैतान का मशीन को बंद कीजिए। শ্রীবাস্তবের অভিজাত তো তখনও কোথায় উবে গেছে। দোকানে হাত চেপে লাফিয়ে উঠেছেন তিনিও, আর জড়ানো স্বরে চিৎকার করে কী সব বলছিল। রামাইয়া পাগল কুকুরের মতন দাপাদাপি করে ঘরময় দৌড়াতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে এসে কী বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকম কাটিয়ে উঠে আমি চট করে আইএসের সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটায় তো এমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিকে মানুষের কোনো অসুবিধে হবে। তাছাড়া আমার তো কিছুই হয়নি। তাহলে এরকম 3 জন মানুষের অদ্ভুত আচরণ করল কেন? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসে পড়েছেন। মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ফেলছেন। শ্রীবাস্তব একটা চেয়ারের পিঠে হাত রেখে একরকমের যেন ধুকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে একটু দূরে রাখা যন্ত্রটার দিকে দেখছে। আমি খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কি বলবো, কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বহুদূর থেকে কোনো ট্রেনের হুইসেল শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্তচিৎকারের মতন শোনালো, আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতন ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে।
চাপা গলায় বলল, ট্রেন আসছে, আমাদের ট্রেন। মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোনো রকমে দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতিবিন্দু মাত্র কমছে বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতন ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে। অথচ ওর কম্মন্দ দেহটাকে তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরও ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের গলা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মটকে যাওয়ার মুরগির মতন শোনালো, আর পাটকাঠি ভাঙার মতন মর্মর শব্দ হয়ে ওর পেটের ওপর আড়াআড়ি তৈরি হয়ে গেল বীভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল, প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। সেই অবস্থাতেই ভয়ঙ্কর উল্লাসে ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিতভাবে বসে উঠলেন। ট্রেন এসে গেছে, রাত 10টার ট্রেন। মাস্টারজি হাসলেন, উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাফলা জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল, মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টো দিকে। কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়ছিল টেবিলে, টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন করে বোঝা যাচ্ছিল না। ওই অবস্থাতেই মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বের করে নাক ঝাড়লেন। সিলিং পাখাটাও এখন আরও জোরে দুলছে। ওটার প্লেটের ছায়া খেলা করে যাচ্ছে আমাদের চারজনের গায়ের ওপর। মাস্টারজি, চলুন, আর সময় নেই, চলুন। শ্রীবাস্তব তাড়াতলেন মাস্টারজিকে। তারপর আমার বিহল চোখের সামনে তিনটে রক্তাক্ত ক্ষতবিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর পিঠের দিকে ফেরানো তার মুখটাও। সেখানে নানা জায়গা থেকে রক্ত ছিটে আর প্রশান্ত ভঙ্গিতে দুটো চোখ বোঝা। ওরা তিনজন প্ল্যাটফর্মের ওপর দিয়ে তীরের মতন ছুটে গেলেন রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা যাচ্ছিল না। ট্রেনের চাকার শব্দে রাতের অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্তহিম করা আর্তচিৎকার করে উঠল ছুটন্ত ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরেছিল আমাকে। তার একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে টলে পড়ে গিয়েছিলাম। পরদিন বারডি ট্রেনে যখন উঠলাম তখন পুরোপুরি সুস্থ হইনি। পুরোটা জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টায় ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুইসাইড করেছে। মাস্টারজি, ব্রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া। যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, কিন্তু মারা যাওয়ার পর কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় ভাঙাচোরা ঘরটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুড়ে এক্সপ্রেস ট্রেনের তলায়। এসবেই জগমোহনের গা শোয়া হয়ে গিয়েছে। তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে।
এতক্ষণ আপনি চলো শোনা যাকে শুনছিলেন অনিস দেবের লেখা ঠিক 10টায় ট্রেন এসেছিল। আজকের গল্প কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।